ভারতের একটা ইউটিউব চ্যানেল দেখলাম যে দারুণ একটা ক্যাপশন দিয়েছে এবং একটা ভিডিও বানিয়েছে, যেটা আমার কিন্তু পছন্দ হলো। এবং আমি দেখলাম যে রিয়ালিটি কিন্তু আসলে এটাই। তো কী ক্যাপশন দিয়েছে মমতা অভিষেকের সামনে মহাবিপদ, মহাশূন্যে বিলীন তৃণমূল। একেবারে খাড়ি কথা। ওই ইলেকশনে মনে করেন যে 80টা সিট পেয়ে গেছে, তারপরেও তাই না, 80টা সিট পেয়ে গেছে সামহাও। কিন্তু এখন মনে হচ্ছে যে এই 80টা সিটের মধ্যে অধিকাংশই অলরেডি বিজেপির সাথে তলে তলে যোগাযোগ শুরু করে দিয়েছে এবং তারা বলতে চাচ্ছে যে আমরা এখন বিজেপিতে যোগ দেবো। হ্যাঁ, এটাই। কারণ তারা তো পোড়খা মানুষ এবং তারা তো শেয়ানা পাবলিক, তাই না। তারাও কিন্তু বুঝে গেছে যে ওয়ান ম্যান শো একটা দল, অর্থাৎ মমতা ব্যানার্জি শো একটা দল, যার কোনো রাজনৈতিক আদর্শ নাই, কিছু নাই। বেসিক্যালি ওয়ান ম্যান শো, মমতা ব্যানার্জি শো আর কি, একটা দল। এটা মমতা ব্যানার্জি যখন হেরে গেছে এবং সংসদেই যখন যেতে পারবে না, তখন এই দল হার্ডলি 6 মাস, অনেকে বলতেছে 3 মাস, কিন্তু আমার মনে হয় যে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই এই দলের অস্তিত্ব থাকবে না। এর হিন্দু যে বিধায়কগুলো আছে এগুলো সব বিজেপিতে জয়েন করবে, আর মুসলিম যে বিধায়কগুলো আছে ওখানে নাকি কি মুসলিম দল গঠন করা হয়েছে, হয়তো সেখানে যেতে পারে, নইলে কংগ্রেসে যেতে পারে। বিষয়টা কিন্তু এরকমই হবে। Destiny of Trinamool Congress is already determined that they are just now gonna be vanished from the face of the earth. তো এই জায়গায় যে বলতেছে মহাশূন্যে বিলীন তৃণমূল, হ্যাঁ সেটাই হবে, মহাশূন্যেই চলে যাবে। কয়েকদিন আগে দেখলাম যে কোনো একটা জায়গায় অলরেডি ওই মমতা ব্যানার্জি শ্রাদ্ধ অনুষ্ঠান করছে, তার ছবি সামনে দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস মারা গেছে, সেই হেতু মমতা বন্দ্যোপাধ্যায় মারা গেছে, অতএব এখন তার শ্রাদ্ধ করা ছাড়া আর কি গতি আছে। লোকগুলোকে ধন্যবাদ দিতে হয়, স্বতঃস্ফূর্তভাবে শ্রাদ্ধ করছে, তাই না, গ্যাটের পয়সা খরচ করে করছে না। তো এখন কথা হচ্ছে যে বাস্তবে আসলে কী হতে যাচ্ছে। বাস্তবে আমার কিন্তু ওটাই মনে হয়, কারণ এই তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি একজন পুরখা রাজনীতিবিদ, এবং ওয়ান্স আপন এট এ টাইম শি ওয়াজ এ very strugglesome lady, right? And she established herself with a hard struggle. এরকম না যে উনি মহাশূন্য থেকে নেমে এসে অথবা ওই বিমান থেকে প্যারাসুট দিয়ে নেমে এসে উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং সবাই তার পিছনে পিছনে ছুটলো না। বিষয়টা আসলে এরকম না। ওই সিপিএম যখন পশ্চিমবঙ্গে ক্ষমতায় ছিল তখন মমতা ব্যানার্জির লড়াই সংগ্রাম এগুলো আমরা দেখছি, কত মায়ের গুতা খেয়েছে এগুলো আমরা কিন্তু দেখছি। আর তার সাধারণ জীবনযাপন, সাধারণ পোশাক আশাক, এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষকে অনেক আকৃষ্ট করেছিল এক সময়। এবং সেই হেতু যখন পশ্চিমবঙ্গের মানুষ ভয়ঙ্কর রকমভাবে এই যে সিপিএমের শাসন দ্বারা অত্যাচারিত, নির্যাতিত হচ্ছিল, নিষ্পেষিত হচ্ছিল, মানুষ প্রচণ্ড বিরক্ত হয়ে গেছিলো। এবং তখন ওই 2011 সালে যেহেতু সামনে আর কোনো অন্তত রাজ্যগতভাবে ভালো কোনো ক্যান্ডিডেট ছিল না, ভালো কোনো অপশন ছিল না, অল্টারনেটিভ ছিল না, পশ্চিমবঙ্গের মানুষ এই হেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্রয় করছিল এবং বিপুল ভোট দিয়ে তাকে জয়যুক্ত করছিল। বিষয়টা যতটা না তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক আদর্শের কারণে, না আসলে আমার মনে হয় না একেবারেই তৃণমূল কংগ্রেসের আদর্শ কী, তাদের মিশন ভিশন কী, এগুলো পাবলিক জানতো না এবং এখনও জানে আমার তো মনে হয় না। ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বস্তুত তারা তার ভোট দিছিল, এটাই। যেহেতু কোনো অল্টারনেটিভ ছিল না এখানে, ওই তৃণমূল কংগ্রেসের বাইরে যেমন কংগ্রেস বা অন্য কোনো দল, এবং তখন তো বিজেপি এখানে অত শক্তিশালীও ছিল না, অর্থাৎ জাতীয়ভাবে নেতৃত্ব দেওয়া, অ্যাটলিস্ট রাজ্যগতভাবে নেতৃত্ব দেওয়ার মতো ওই রকম নজর কাড়া পারফর্মিং কোনো লিডার কংগ্রেসেও ছিল না, বিজেপিতেও ছিল না। ফলে হচ্ছে কি, তখন ওই 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষের সামনে আর কাউকে বেছে নেওয়ার সুযোগ ছিল না। তখন একটাই মাত্র লক্ষ্য, অ্যাট এনি কস্ট টু ডিফিট লেফটিস্ট, রাইট? এবং সেটাই ঘটছিল। এবং সেই ঘটনার সূত্রে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় চলে আসলেন, উনি দেখলেন যে ওনার সামনে আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই, এবং উনি যা বলেন সেটাই আইন। এরকম একটা পরিস্থিতিতে পড়লে মানুষ হিউম্যান বিং, একজন মানুষ যতই নিজের ভালো সাজার চেষ্টা করুক না কেন,
প্রভূত পরিমাণে ক্ষমতা, অর্থ, বিত্ত এগুলো যখন কারো হাতে এসে পড়ে তখন হয় কি, সে আর নিয়ন্ত্রণ করতে পারে না। অনেক ক্ষেত্রে সে কী হয়ে যায়, বিকৃত হয়ে যায়, সে ডাইভার্ট হয়ে যায় এবং নিজেকে অন্যরকম মানে সাধারণ মানুষের উপরে গিয়ে অতিমানব হিসাবে নিজেদেরকে মনে করা শুরু করে এবং এটা একটা নার্সিসিজমের একটা লক্ষণ। এবং একই সঙ্গে তখন মনে করে যে সে যা করছে, যা বলছে সবই রাইট, কোনো কিছু না। যেমন অভয়া হত্যাকাণ্ড, ওই যে আরজি কর যে হাসপাতালে, তো ওখানে একটা মেয়েকে ওই মানে একজন ডাক্তার, মানে ইন্টার্নি ডাক্তার, তাকে যে নির্মম নিষ্ঠুরভাবে মেরে ফেলা হলো, এই বিষয়টা পর্যন্ত মমতাকে কিন্তু ন্যূনতম তাড়িত করেনি। যারা নাকি মেরে ফেললো উনি প্রকারান্তরে তাদের পক্ষে গিয়ে তাদেরকেই রক্ষা করলেন। কেন? কারণ তার কাছে মনে হয়েছিল, কারণ কাণ্ডজ্ঞান তো চলে গেছিলো অলরেডি, কারণ নিজেকে অলরেডি সুপার হিউম্যান বিইং হিসেবে ধারণা করা শুরু করছিলেন এবং মনে করছিলেন যে শি ইজ অলওয়েজ রাইট অ্যান্ড দ্যাটস ওয়াই শি ডিফেন্ডেড দ্য রেপিস্ট রিগার্ডিং অভয়া কাণ্ড, রাইট? এবং সেই কাজটা করছিল এবং তখন তার কাছে মনে হয়েছিল এই পশ্চিমবঙ্গে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার কী আছে, সেই তো দণ্ডমুণ্ডের কর্তা, যা বলবে, দিনকে যদি রাত বলে তো রাত, রাতকে যদি দিন বলে তো দিন। এই ঘটনা কিন্তু এটাই, মানুষ কিন্তু দেখছে। কিন্তু তার সাথে ভয়ঙ্কর অন্যায় যেটা করছিল এই মমতা ব্যানার্জি, সেটা কি, যেটা কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের বহু নেতা কিন্তু ওখানে এসে বলছে, একেবারে ডাইরেক্টলি বলছে। আমি দেখলাম অনেক তৃণমূল নেতা এসে একেবারে ডিরেক্টলি বলছে কি, যে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির মূল কারণ হলো তার ভাতিজা অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি একটা চূড়ান্ত রকম বেয়াদ্দপ এবং ভাদাইম্যা টাইপের লোক, যার কোনো মেধা নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই। একজন তো দেখলাম যে বললো যে সে রীতিমতো প্যারাশুটে করে নেমে এসে রাজ্য দখল করে ফেলছে, এবং রাজ্য যে দখল করে ফেলছে কার সাহায্যে? মমতা ব্যানার্জির সাহায্যে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় একসময় গণতন্ত্রের কথা বলতো, বাট ইভেনচুয়ালি শি বিকেম এ টায়ারেন্ট অ্যান্ড শি ট্রাইড টু এস্টাবলিশ হার নেফিউ as the leader of West Bengal, and she wanna make her nephew as the chief minister of West Bengal, এবং এভাবেই তাকে কিন্তু প্রিপেয়ার করতেছিল। আচ্ছা, একটা অযোগ্য অপদার্থ, একটা বেয়াদ্দপকে ভাই আপনি হয়তো নেপোটিজম করে আপনার হয়তো আত্মীয়, ভাই, ব্রাদার অথবা ভাতিজা বা নিজের ছেলে, আপনি বড়জোরটাকে কিছু ব্যবসা ভাতি দিয়ে, কিছুটা আর্থিক সহযোগিতা দিয়ে তাকে তো ভালো একটা জীবন, নিরাপদ জীবনের ব্যবসা করে দিতে পারেন এই পর্যন্ত। কিন্তু একটা অপদার্থ, অকাল কুষ্মাণ্ড, একটা বেয়াদ্দপ, একটা বদমাস, তাকে যদি একটা বিশাল নেতা বানিয়ে একটা দেশের দণ্ডমুণ্ডের কর্তা বানানোর আপনি যদি স্বপ্ন দেখেন, এটা তো ক্রাইম এবং এটা তো সম্ভব না। এবং এটা তো সাধারণ মানুষ এটা মানে সবাইরে বোকাচোদা মনে করেই তো আসলে এটা সম্ভব, তাই না? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একটা প্রতীতি ঘটেছিল, ইভেনচুয়ালি সে এই পশ্চিমবঙ্গের মানুষগুলোকে বোকাচোদা মনে করতো এগুলো সব তার হলো কি দাস, সে যা বলবে সেই হুকুম মান্য করবে। বিষয়টা এরকম। কি ভয়ঙ্কর অবনতি না? ভারত দাবি করে নিজেদেরকে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় গণতান্ত্রিক দেশ, অথচ এই পশ্চিমবঙ্গ ছিল কমপ্লিটলি অন্যরকম। এখানে গণতন্ত্র বলে কোনো কিছু ছিল না। এবং এই ইলেকশন সিস্টেম, পুলিশ সব এমনভাবে এই মমতা কুক্ষিগত করছিল এবং পরবর্তীতে সেই লিগ্যাসিটা চলে গেছিলো কার? অভিষেকের উপরে। এবং অভিষেকই সব ছড়ি ঘুরাতো। আর মধু হালুয়া রুটি খাওয়ার লোভে অনেকে তার পিছন ঘুরতো। এখন গ্রাসরুট লেভেলে যারা তৃণমূল করতো, কংগ্রেস করতো, তারা তো এখন আর মধু হালুয়া রুটি আর পাবে না, তো অতএব এর পিছনে ঘোরা তো দরকার নেই। আর এই অভিষেকের প্রতি দেখলাম যে প্রচণ্ড রকম ক্ষুব্ধ এই যে তৃণমূল কংগ্রেসের সিনিয়র লিডাররাও। তারা বলে যে কীভাবে নিজেরে দেখা করতে গেলে তার পিএ আছে, তার সাথেই দেখা করতে নাকি কয়েক ঘন্টা বসে থাকতে হয়। আর ওই অভিষেক, সে হলো কর্পোরেট কোম্পানির সিইও, তার সাথে নাকি দেখা কোনো দিন হয়, কখনো হয় না। মানে প্রচণ্ড বিক্ষুব্ধ একেবারে উপর থেকে নিচের লেভেলের সবাই। আবার মমতা তো তার উপরে নির্ভর করছে, আর তার বয়সও হয়ে গেছে, সুতরাং ফিরে ঘুরে দাঁড়ানোর আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না। আর বিশেষ করে এই মুসলমানদেরকে নিয়ে খেলাধুলা করে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যে হিন্দুদের মনে এখন তার ব্যাপারে প্রচণ্ড রকম ঘৃণা, যেটা আমার কাছে দেখলাম
যে প্রচণ্ড রকম ঘৃণা, যে এই মহিলা তো হিন্দুদের সর্বনাশ ছাড়া আর কোনো ভালো কিছু করছে বলে মনে হয় না। অর্থাৎ তার দল যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে মহাশূন্যে বিলীন হয়ে যাবে, এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ।